আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 6-এ তোমাদের স্বাগত জানাই। আজকের পাঠে আমি নতুন 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠটি হচ্ছে রুলস বর্ণনার ক্ষেত্রে শেষ পার্ট 7 থেকে আমি মডেল প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেস্ট। লেস্টের অর্থ হচ্ছে এই ভয়ে যে, এরকম অর্থে এই সেন্টেন্সটি ব্যবহৃত হয় এবং এই সেন্টেন্সটি কমপ্লিটিং করার ক্ষেত্রে আমরা দুটি টেন্স পাই। দেখো, নাম্বার এ, হি রানস ফাস্ট লেস্ট। হি র্যান ফাস্ট লেস্ট। ওয়াক ফাস্ট লেস্ট। উই স্টার্টেড আর্লি লেস্ট। তার মানে কি? প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট। এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা এই লেস্ট যুক্ত সেন্টেন্স কিভাবে কমপ্লিটিং করব? সাবজেক্ট কি আছে? হি। আমরা হি নিলাম। সাবজেক্ট হি। সাবজেক্ট হি আছে, আমরা হি নিলাম। এখানে উই আছে, আমরা উই নিলাম, কিন্তু এখানে সাবজেক্ট নেই। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা এখানেই সাবজেক্ট সিলেকশান করতে ভুল করো। কোনো সেন্টেন্স লিস্টের ক্ষেত্রে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সাবজেক্ট নিব ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, লিস্ট যুক্ত সেন্টেন্সকে কমপ্লিটিং করার সময় আমরা শুড নিব। প্রত্যেকটি সাবজেক্টের পর শুড অথবা মাইট, শুড নেওয়াটাই বেটার। শুড। এই লিস্ট যুক্ত সেন্টেন্স সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। হি রানস ফাস্ট লিস্ট। সে দ্রুত দৌড়ায় এই ভয়ে যে, হি শুড মিস দ্য বাস অথবা ক্লাস। হি শুড মিস দ্য বাস অথবা ক্লাস। প্রেজেন্ট হোক অথবা পাস্ট হোক, যে টেন্সই হোক, আমরা একই নিয়মে করব। হি শুড মিস দ্য বাস অথবা ট্রেন। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যদি প্রেজেন্ট অথবা পাস্ট হয় তাহলে কি নিয়ম? শুড মিস। কিন্তু সেন্টেন্সটি যদি পাস্ট হয় তাহলে তোমরা দুই নিয়মে করতে পারো, শুড মিস অথবা শুড হ্যাভ মিসড। শুড হ্যাভ মিসড। মিস দ্য বাস। তোমরা একটি প্রশ্ন করতে পারো যে, স্যার, যেহেতু প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে দুটো একই নিয়ম, যেহেতু একই নিয়ম, তাহলে আমরা কেন নতুনভাবে শুড হ্যাভ শিখব? অবশ্যই তোমাদেরকে শিখতে হবে, কেননা কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু দুই ধরনের আছে। অনেক সময় প্রথম অংশটুকু উঠিয়ে দেয়, শেষের অংশটুকু কমপ্লিটিং করতে হয়। অনেক সময় শেষের অংশটুকু উঠিয়ে দেওয়া হয়, প্রথম অংশটুকু কমপ্লিটিং করতে হয়। এখন তোমাদেরকে হি শুড মিস দ্য বাস দেওয়া আছে, তাহলে তুমি অনায়াসে প্রেজেন্ট ফর্মে করতে পারছো কিংবা পাস্ট ফর্মে করতে পারছো। কিন্তু পরবর্তী অংশটুকু এভাবে দেওয়া আছে, ড্যাশ হি শুড হ্যাভ মিস দ্য বাস। তখন তুমি কি করবে? তখন তুমি অবশ্যই প্রেজেন্ট ফর্মে করবে, সরি, পাস্ট ফর্মে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, নাম্বার সি এ, ওয়াক ফাস্ট লিস্ট। দ্রুত হাঁটো এই ভয়ে যে, ইউ শুড মিস দ্য বাস অথবা ক্লাস। ইউ শুড মিস দ্য বাস অথবা ক্লাস। ডি নাম্বারে দেখো, উই স্টার্টেড আর্লি লেস্ট উই শুড। কী দিব? আমরা সকাল সকাল বা দ্রুত কাজটি আরম্ভ করেছিলাম এই ভয়ে যে, যেন আমরা কি করতে পারি? উই শুড ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা কাজটি কি করতে পারি? দ্রুত শেষ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 4টি সেন্টেন্স তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো। আমার বিশ্বাস তোমরা এই লিস্টের উপরে পরিষ্কার ধারণা পাবে। তারপরেও যদি মডেল কোশ্চেন থেকে তোমরা কোনো প্রশ্নের উত্তর করতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা অন্য একটি রুলস নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা আরও একটি রুলস দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে হ্যাডের ব্যবহার। এই রুলসটি সম্পর্কে আলোচনা করতে হলে আমাকে প্রথমে আলোচনা করতে হবে ইফ সম্পর্কে। তোমাদেরকে আমি প্রথম পার্টি আলোচনা করেছিলাম ইফ সম্পর্কে। ইফের রুলস হচ্ছে তিনটি। যদি প্রেজেন্ট হয় ইফের সাথে তাহলে উইল অথবা ক্যান, যদি পাস্ট হয় তাহলে উড অথবা কুড, এবং পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ অথবা কুড হ্যাভ। পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দেখো ঠিক ইফ যেমন পাস্ট ইফের সাথে পাস্ট হলে উড আর পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ, ঠিক তেমনি এই চারটি হ্যাডযুক্ত কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু এই সিস্টেমে করতে হবে। দেখো, হ্যাড আই গট এ ভিসা, যদি আমি ভিসা পেতাম, হ্যাড গট পাস্ট পারফেক্ট, তাহলে আমি কি করতাম? আই উড হ্যাভ গন টু আমেরিকা। আই উড হ্যাভ গন টু আমেরিকা। আমেরিকা, তাহলে আমি কি করতাম? আমেরিকায় যেতাম। হ্যাড ইউ ফরবিডেন মি, তুমি যদি আমাকে নিষেধ করতে তাহলে আমি কি করতাম না? আই উড নট হ্যাভ গন দেয়ার। তাহলে আমি সেখানে যেতাম না। অথবা আই উড নট হ্যাভ জয়েন্ট দ্য পার্টি। আই উড নট হ্যাভ জয়েন্ট দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করতাম না। সি নাম্বারে দেখো, হ্যাড ইউ ভিজিটেড কক্সেস বাজার, তুমি যদি কক্সেস বাজার ভিজিট করতে তাহলে কি করতে? তুমি কিছু জানতে পারতে। তাহলে ইউড হ্যাভ লার্নড এ লট, তুমি অনেক কিছু জানতে পারতে অ্যাবাউট ইট, এই সম্পর্কে। ডি নাম্বার দেখো, হ্যাড আই পসেসড এ ভ্যাস্ট প্রপার্টি, যদি আমি প্রচুর সম্পদের অধিকারী হতাম তাহলে আমি কি করতাম? আমি গরিবদেরকে সাহায্য করতাম। আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমি আরও একটি নতুন নিয়ম নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও নতুন একটি রুলস নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে এরকম বাক্য পাও যে প্রথমেই গ্যাপ আছে বা ড্যাশ আছে, ড্যাশের পরে ভার্বের আইএনজি পাও অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এই ধরনের বাক্যগুলো তোমরা কিভাবে কমপ্লিটিং করবে? খুব সহজ ব্যাপার। ড্যাশের পরে যদি ভার্বের আইএনজি হয় তাহলে আমরা নিব উড ইউ মাইন্ড। যদি আপনি কিছু মনে না করেন তাহলে দরজাটি খুলে দেন। উড ইউ মাইন্ড। আর যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে দেখতে হবে এটি প্রশ্নবোধক বাক্যে করতে হবে। কি করা যায়? প্রশ্নবোধক নো, তাহলে এরকম করা যেতে পারে, ডু ইউ নো দিস ওয়াইজ সেইং, তুমি কি এই জ্ঞানী কথাটি বা মূল্যবান কথাটি জানো? ডু ইউ নো দিস ওয়াইজ সেইং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমি আরও নতুন একটি রুলস নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও নতুন একটি রুলস নিয়ে হাজির হয়েছি। তোমরা এখানে দেখো, এখানে তোমরা চারটি বাক্য দেখতে পাচ্ছ। আই স এ বার্ড, আই স রুনা, অর্থাৎ কাউকে কোনো অবস্থায় যদি দেখা যায় তাহলে সাধারণত বাক্যটি আমরা কয়েকভাবে করতে পারি। যেমন ধরো, আই স এ বার্ড, আমি একটি পাখিকে দেখলাম কি করতে? আকাশে উঠতে, তাহলে ফ্লাইং ইন দ্য স্কাই। আমি একটি পাখিকে দেখলাম ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে আই স রুনা, আমি রুনাকে দেখলাম কি করতে? স্কুল যেতে। আই স রুনা গোয়িং টু স্কুল। অথবা আমি রুনাকে দেখলাম
হোয়াইল সি ওয়াজ গোয়িং, কোথায়? সেটা যেখানেই হোক, আমি তাহাকে যেতে দেখলাম। তুমি বাক্যটি পূর্ণ করতে পারো গোয়িং টু স্কুল। তার মানে কি, এখানে তোমরা হোয়াইল দিয়েও করতে পারো। যদি তোমরা হোয়াইল সম্পর্কে ধারণা নিতে চাও, তাহলে হোয়াইল সম্পর্কে আমরা সাধারণত দুইভাবে বাক্য পূরণ করে থাকি। হোয়াইলের সঙ্গে সঙ্গে ভার্বের আইএনজি, হোয়াইল গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার সময়, অথবা যখন সে স্কুল যাচ্ছিল। খেয়াল করে, আই স রুনা, আমি রুনাকে দেখলাম গোয়িং টু স্কুল, স্কুল যেতে। আই স রুনা হোয়াইল সি ওয়াজ গোয়িং টু স্কুল, যখন সে স্কুল যাচ্ছিল। আই স রুনা হোয়াইল গোয়িং টু স্কুল। অ্যাট দ্য টাইম অফ দিয়েও করতে পারো, যে আই স রুনা অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু স্কুল। তবে এটি না দেওয়াই ভালো। সবচেয়ে বেটার অ্যান্সার হচ্ছে আইএনজি অথবা হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও একটি বিষয়, সেটি হচ্ছে কেউ কোথাও থেকে আসছে। যেমন ধরো, কিভাবে আসছে, আমি ধরো স্কুল থেকে বাসায় আসলাম, আই কেম টু মাই হাউস, এরকম দিতে পারো বাক্যটি। আই কেম টু মাই হাউস, আই কেম টু মাই হাউস, আমি আমার বাসায় আসলাম। কিভাবে? ওয়াকিং, হাঁটতে হাঁটতে হাঁটতে, পায়ে হেঁটে, তাহলে ওয়াকিং অন ফুট, পায়ে হেঁটে আসলাম। অর্থাৎ কেউ কোনো কিছু করলো বা কোথায় আসলো, কোন কিছু করা অবস্থায়, তাহলে আমি কি করলাম? হাঁটতে হাঁটতে আসলাম। তাহলে আই কেম টু মাই হাউস ওয়াকিং, ওয়াকিং অন ফুট। আমরা গল্প করতে করতে ঢাকা যাচ্ছিলাম। দেখো, উই আর গোয়িং টু ঢাকা, উই আর গোয়িং টু ঢাকা, আমরা ঢাকা যাচ্ছিলাম। বাই ট্রেন দিতে পারো, কি অবস্থায়? গল্প করতে করতে, তাহলে গসিপিং, গসিপিং, আমরা গল্প করতে করতে ঢাকা যাচ্ছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, তাহলে আমি আরও নতুন একটি রুলস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছ। দ্য মোর ইউ রিড, অর্থাৎ দ্য মোরের সূত্র, দ্য মোর ড্যাশ দ্য মোর। আজকের এই রুলসটি শেষ করে আমি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ধারাবাহিক রুলসের নিয়মগুলো আজকে শেষ করব এবং পার্ট 7 থেকে আমি মডেল প্র্যাকটিস শুরু করব। আজকের এই রুলসটি হচ্ছে আমার দেয়া কমপ্লিটিং সেন্টেন্সের শেষ রুলস। দেখো, দ্য মোর ইউ রিড, তুমি যতই পড়িবে ততই কি করবে? শিখিবে। দ্য মোর আছে, আমরা দ্য মোর আবার লিখি সাবজেক্ট ইউ, তাহলে তুমি যতই পড়বে কি করবে? ততই তুমি শিখবে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। দ্য মোর ওয়ান প্র্যাকটিসেস, দ্য মোর অন লার্নস, যেহেতু ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর অন প্র্যাকটিসেস, দ্য মোর অন লার্নস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই শেষ করছি। পার্ট 7 দেখার জন্য অপেক্ষায় থেকো, কেননা আমি অবশ্যই প্রত্যেকটি পাঠে আমি এক একটি মডেল নিয়ে আলোচনা করব। এভাবে আমি অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা অল্প সময়ে 5 মিনিটের মধ্যে যেন একটি মডেল তোমরা খুব সহজে শিখতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। পার্ট 7-এ আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।